আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এর আগের ভিডিওতে আমি ঢাকা থেকে সাতক্ষীরা ভ্রমণের অভিজ্ঞতা জানিয়েছিলাম সোহাগের স্ক্যানিয়া বাসে। এবার জানাবো ফিরতি অভিজ্ঞতা, অর্থাৎ সাতক্ষীরা থেকে ঢাকা। ওই রুটে সোহাগের এই বাসগুলোতে যাওয়ার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। এখন ফিরছি, তার অভিজ্ঞতা খুব একটা ভালো না, বলতে গেলে অনেকটা তিক্তই বলা যায়। যদিও এই বাসের কন্ডিশন বেশ ভালো, তবে সিটগুলো নিয়ে একদম শুরু থেকে প্রশ্ন আছে। সোহাগের ইতিহাসে সবচেয়ে বাজে সিট সম্ভবত এই বাসগুলোতে তারা ব্যবহার করেছে। আর কাউন্টারের কথা কি বলবো, নন এসি তো সম্ভবত এর থেকে ভালো কাউন্টার থাকে। আমি সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরি ৩ এপ্রিল বৃহস্পতিবার। সকাল 7:30টার গাড়ি ছিল আমার সাতক্ষীরা থেকে। ওই রুটে সোহাগ বরাবরের মতো ইকোনমি ক্লাসের বাস চালিয়ে থাকে, আর ভাড়া নেওয়া হচ্ছে 1000 টাকা। সবচেয়ে ভালো দিক, ঈদের সময় তারা ভাড়া বাড়ায় না। আর লাক্সারিয়াস সেগমেন্টের মধ্যে সোহাগের উপর ওই রুট আসলে এখনও পর্যন্ত কোনো ভালো মানের গাড়ি নেই, যার কারণে প্রথমে সবার নজর থাকে সোহাগের দিকে। তবে গাড়ি মোটামুটি ভালো দিলেও অন্য সব কিছু মিলে সোহাগ সম্ভবত সেরাটা দিচ্ছে না তাদের ওই রুটে। এখন সোহাগ দিচ্ছে না নাকি আমি যখন ভ্রমণ করি তখন পাই না, সেটা আমি নিজেও আসলে জানি না। যেমন আমি যেদিন ফিরি ওই দিন সোহাগের সাতক্ষীরা কাউন্টারের ওয়াশরুমে পানি নেই। যেহেতু সকালবেলা প্রায় সব যাত্রী সকালবেলা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তারপরে গাড়িতে ওঠার চেষ্টা করেন, ওই দিনও তাই হয়েছে, কিন্তু সেখানে কোনো পানি না থাকায় কেউ আর ব্যবহার করতে পারেননি। বড় একটা ভোগান্তিতে পড়তে হয়েছে সবার সেদিন। শুধু তাই না, বাথরুমের পুরো গন্ধ পুরো কাউন্টারে ছড়িয়ে পড়েছে। যদিও বিষয়টা একটু দেখতে খারাপ লাগতে পারে, তারপর আমি বাথরুমটা দেখাচ্ছি আপনাদের অবস্থাটা দেখানোর জন্য শুধুমাত্র। এটা হচ্ছে এমন একটা বাথরুম সোহাগের যেখানে কোনো ভেন্টিলেটর নেই, অর্থাৎ এই ওয়াশরুমের যে দুর্গন্ধ সেটি বের হওয়ার কোনো জায়গা এই কাউন্টার নেই। জায়গা না থাকার কারণে কিন্তু এই বাথরুমের সব গন্ধ অর্থাৎ দুর্গন্ধ কাউন্টারে ছড়িয়ে পড়ে। এটা শুধুমাত্র ওই দিন না, এটা অধিকাংশ সময়ই হয়। আর বাথরুমের পরিবেশটাও খুব একটা ভালো না, বেশ খারাপ। এরকম বড় একটা কোম্পানির কাছে এরকম খারাপ পরিবেশের বাথরুম আমি এর আগেও পেয়েছি, এটা কাম্য না। আবার সোহাগের কাউন্টারটাও দেখেন, একটা জেলা শহরের কাউন্টার হিসেবেও কিন্তু এটা খুব একটা মানানসই না। পাশেই গ্রিন লাইনের কাউন্টার আছে, যে কাউন্টারটি পুরোটা শীততাপ নিয়ন্ত্রিত। এর বাইরে আরও কয়েকটি কাউন্টার আছে যেগুলো শীততাপ নিয়ন্ত্রিত বা আরও বড় পরিসরে কাউন্টার করা। সেই হিসেবে সোহাগ এই অঞ্চলের অনেক পুরনো অপারেটর, কিন্তু তারা তাদের এই কাউন্টারের যে সেবা সেটি বাড়ায়নি। এমনকি এসি বাস চালানোর পরও তারা কাউন্টারের সেবা বাড়াচ্ছে না। অথচ যারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে ব্যবসা করছে তারাও এর থেকে ভালো এবং বড় কাউন্টার নিয়ে ব্যবসা পরিচালনা করছে। আর এই কাউন্টার এত পরিমাণে ছোট যে 10 জন যাত্রী ঠিকমতো কাউন্টারে বসতে পারে না। অথচ এখান থেকে প্রতিদিন সোহাগ কয়েকশো যাত্রী ঢাকায় পাঠায়। ভাই ইয়েতে পানি না, আপনাদের ওয়াশরুমে পানি না। সমস্যা। ওই বাসের যারা স্টাফ আছেন তারা জানালেন কাউন্টারে পানি না থাকার বিষয়টি নতুন না, মাঝে মাঝে না কেমনটা হয়। অর্থাৎ বাসে ওঠার আগেই ভোগান্তি, যাওয়ার সময় ভোগান্তি, ফেরার সময় ভোগান্তি। এবার বাসের ইন্টেরিয়রটা আপনাদের দেখাই ঘুরিয়ে। আগের বাসের সিট সম্পর্কে বলেছিলাম খুবই ভালো সিট, ইকোনমি ক্লাসের হিসাবে বেস্ট সিটগুলোর মতো একটি, কিন্তু এই সিটটি তার ব্যতিক্রম। ইকোনমি ক্লাসের হিসাবে সবচেয়ে খারাপ সিটগুলোর মধ্যে এই সিট অন্যতম। সোহাগ যখন প্রথম 2021 সালের শেষ দিকে সোহাগ এই সিট অর্থাৎ ইকোনমি ক্লাসের এই সিট দিয়ে বাস নামায়, তখন আমি ভিডিও করেছিলাম, তখনও বলেছিলাম সবচেয়ে বাজে সিট, এখনও বলছি সবচেয়ে বাজে সিট। খুবই শক্ত এই সিটগুলো, এই সিটে বসে আপনি একটুও কমফোর্ট ফিল পাবেন না। তবে এই বাসের ইন্টেরিয়রটা বেশ ভালো। আগে বাসের ইন্টেরিয়রটা যেমন ঝনঝন শব্দ হয়েছে, এই বাসটা তেমন না। ভাঙা রাস্তায় খুব একটা ইন্টেরিয়রের শব্দ আমি পাইনি বাসের ভেতরে। বাস ছাড়ার আগে বাসের স্টাফ অ্যারোসল স্প্রে দিয়ে দিচ্ছেন বাসের মশা টশা বা কোনো কিছু থাকলে যাতে মরে যায়। এবার আমাদের যাত্রা শুরুর পালা। 7:30টার বাস, 10 মিনিট দেরি করে তারপর সাতক্ষীরা ছাড়ছে। সকাল 7:40-এর দিকে আমরা সাতক্ষীরা ছাড়ছি। সাতক্ষীরা সঙ্গীরা থেকে বাসটি ছেড়ে খুলনা রুট হয়ে খুলনা হয়ে ঢাকায় যাবে। খুলনাতে এই বাসে যাত্রী থাকে। আমি আসার সময় বলেছিলাম ঢাকা থেকে ফেরার সময় খুলনা হয়ে বাস আসে, যাওয়ার সময় একই। সাতক্ষীরা থেকে কিছু যাত্রী থাকেন আর খুলনা থেকে মোটামুটি গাড়ি ভরেই ঢাকায় যায়। খুলনাতে সম্ভবত ইকোনমি ক্লাসে 800 টাকা ভাড়া নেওয়া হয়। এই রাস্তাটি সাতক্ষীরা শহরের পরই, গ্রামের মাঝখান দিয়ে সোজা বয়ে চলা এমন রাস্তায় চলতে কার না ভালো লাগে। আর যদি সাথে পাওয়া যায় সুইডিশ স্ক্যানিয়ার স্মুথ টান ও হালকা দুলনের ফিল, তাহলে তো কথাই নেই। এই বাসগুলো একসাথে লক করে, বেশি বাস চলতে পারে না। আমাদের চালকও মোটামুটি সে কাটা ধরেই গাড়ি চালাচ্ছেন।
এর মধ্যে আমরা সাতক্ষীরা জেলা পার করে ফেলেছি। আমরা এখন খুলনা জেলার মধ্যে আছি, আর ভাঙাচোরা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। সাতক্ষীরা জেলার রাস্তাগুলো ভালো, কিন্তু খুলনা আসার পরে কিন্তু আপনার এমন রাস্তার দেখা পাবেন যেখানে আপনাদের বেশ বিরক্ত লাগবে। এরকম স্মুথ একটা রাস্তায় চলার পর তারপরে এরকম রাস্তা ভালোই বিরক্তি করবে আপনাকে। এই রাস্তা শুধুমাত্র খুলনা জেলার মধ্যে না, খুলনা যে উপশহর বা শহর যেটাই বলি না কেন, অর্থাৎ খুলনা মেট্রোপলিটনের ভেতরের রাস্তার অবস্থা এর থেকেও খারাপ। এটা হচ্ছে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালের প্রবেশের রাস্তা, অর্থাৎ এখান থেকে গাড়ি প্রবেশ করে বা গাড়ি বের হয়। এই রাস্তার অবস্থা দেখুন, অর্থাৎ খুলনার একদম মূল পয়েন্ট, মূল শহর বলতে গেলে এটা। সেখানকার রাস্তার যদি এই দুরবস্থা হয়, তাহলে আশপাশের রাস্তাগুলোর কী অবস্থা হতে পারে একবার চিন্তা করেন আপনারা খুলনার। এর মধ্যে আমরা চলে আসি খুলনাতে। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের সাতক্ষীরা থেকে খুলনা পর্যন্ত আসতে। খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে সোহাগের বেশ বড় একটা কাউন্টার আছে, এখান থেকে যাত্রীও আছে, যার কারণে আমাদের বাসটা এখানে প্রবেশ করেছে। আর এই খুলনা আসার পরে যাত্রীদের সিরিয়াল দেখতে পাচ্ছেন বাস থেকে নামার জন্য। এরা কেউ আসলে সাতক্ষীরাতে তাদের প্রয়োজনীয় যে কাজ, অর্থাৎ ফ্রেশ হওয়ার যে কাজ, সেটি ছাড়তে পারেননি, যার কারণে এখানে সিরিয়াল দিয়ে একের পর এক নামছেন বাস থেকে খুব দ্রুত। এই যে একটা ভোগান্তি যাত্রীদের, এটা কিন্তু সোহাগকে মাথায় রাখতে হবে। এরকম একটা ভালো বাসে যখন তারা ভ্রমণ করেন, তখন তারা সার্ভিসটা একটু ভালো মানের হবে, এটি আশা করেন। এখানে প্রায় 15 মিনিটের মতো বিরতি ছিল আমাদের। যাত্রী খুলনা থেকে সব যাত্রী ওঠার পর পানি দেওয়া হচ্ছে, 1/2 লিটার করে পানি। আমি আগে বলেছিলাম যাত্রাপথে 1/2 লিটার করে পানি পাবেন আপনারা। এটা নিয়ে একটু বলি। বাস ছেড়েছে সকাল 4:30টার পরই, আর আমরা পানি পাচ্ছি প্রায় 9:30 কি তার কাছাকাছি এরকম সময়টাতে, প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টা পর। তাইলে যারা অর্থাৎ হয়তো গাড়ির স্টাফ যারা আছেন তারা চিন্তা করেছেন যে খুলনা থেকে যাত্রী যখন সবাই উঠবে, ওঠার পর বাস পূর্ণ হয়ে গেলে তারপর আমরা সবাইকে পানি দেবো। এটাও কিন্তু একটা ভোগান্তি, কারণ অনেকেই জানেন যে আমি গাড়িতে ওঠার পর পানি পেয়ে যাব, সেই পানি খাবো। এই কারণে কেউ কিন্তু আর এক্সট্রা পানি রাখেন না, কিন্তু গাড়িতে ওঠার পর আর পানি পাওয়া যায় না। তখন অনেকেই এসিতে অনেকের গলা শুকায় বা অনেকের পানি খেতে হয়। সব মিলে এটাও একটা ভোগান্তি বা এটাও একটা ভালো সার্ভিসের মধ্যে পড়ে, যেটা আমার মনে হয় সোহাগ বেশ ভালোভাবেই বুঝে। আর শুধুমাত্র সোহাগ না, আমি তো বাংলাদেশের কম বেশি অনেক বড় বড় কোম্পানির বাসে ভ্রমণ করেছি, বড় ছোট সবই করেছি। গাড়িতে ওঠার পরপরই, গাড়ি ছাড়ার পরপরই মোটামুটি পানি দিয়ে দেওয়া হয়। এরপর রাস্তার মাঝখান থেকে যদি অন্যরা উঠে, তখন পরবর্তী তাদেরকে পানি দিয়ে দেওয়া হয়। কিন্তু এরকম সব পানি আটকে রাখে না যে পরের স্টপেজ থেকে যাত্রী উঠবে, তাও স্টপেজকে প্রায় 1.5-2 ঘন্টা পরের স্টপেজ, এরকম স্টপেজ থেকে যাত্রী উঠবে, তারপর আমরা পানি দিব। খুলনা শহর পার করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ছুটছে। আমাদের বাস তার আগের যে গতি, সেই গতির মধ্যে রেখে আমাদের চালক গাড়ি চালাচ্ছে। আমরা এখন আছি বাগেরহাট জেলায়। এই রাস্তাটা বেশ সুন্দর, আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম, অর্থাৎ বলেছিলাম, কারণ রাতের অন্ধকারে দেখাতে পারিনি। একদম এই খুলনা থেকে শুরু করে ফরিদপুরে ভাঙা পর্যন্ত রাস্তা দুপাশে বড় বড় গাছ, আর এই রাস্তায় গাড়ির চাপ কম থাকায় গাড়ি চালিয়ে বেশ মজা। অনেক সুন্দর একটি রাস্তা, আপনারা উপভোগ করতে পারেন এই রাস্তার ভ্রমণ। দাঁড়াবে
এরপর আমরা আসি গোপালগঞ্জ শহরে। এখানেও সোহাগের এই ইকোনমি ক্লাসের বাসের যাত্রী আছে, যার কারণে বাস একটু শহরের ভেতর দিয়ে ঘুরে তারপর এখানে আসলো। সচরাচর মূল রুটে রাখে, কিন্তু এবার একটু ঘুরে আসলো। হয়তো রাস্তা ফাঁকা ছিল, যার কারণে আর মূল রুটে রাখার প্রয়োজন মনে করেনি, হয়তো 2-4 মিনিট বেশি লেগেছে। এই কারণেই এখান থেকে আমাদের 4 জন যাত্রী উঠে। 4 জন যাত্রী ওঠার পর আমাদের বাসটি আবার ছুটতে থাকে। আমরা যখন গোপালগঞ্জ পার করি তখন 10:30 পার হয়ে গেছে। আমরা 7:30টার পর বাসে উঠেছিলাম 7:40-এ, আর এ পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 3 ঘন্টা। এখান থেকে ঢাকা যেতে আরও প্রায় 2.5 ঘন্টা মতো সময় লাগবে, যেটা ধারণা করছি। আর এখানে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত আসার সময় আমাদের চালক যেভাবে ট্রেনে এসেছিলেন, এখানে কিন্তু আমাদের চালক অতটা টানছেন না, তিনি অনেকটা রিল্যাক্সেই গাড়ি চালাচ্ছেন, যার কারণে যাওয়ার সময় যতটা কম লেগেছে এখন অতটা কম লাগছে না। আমাকে দোষ দিলে আমরা ইন্ডিকেটর দিই নাকি? ইন্ডিকেটর মনে করো জলে নাই, মানে এদের তেল মারি দিবি, তোর গতিবেগ তুই কমাই আসবি না। এটা কোনো বিষয় না। ইন্ডিকেটর নাই ধরা, আমার গাড়িটা হঠাৎ দাঁড়াই গেছে, ইন্ডিকেটর মারি দিবি। আমরা এখন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া। এই ভাটিয়াপাড়া থেকে রাস্তা 2 ভাগে ভাগ হয়ে গেছে। হাতের বাম দিকে চলে গেছে যশোর নড়াইল, নড়াইলের মধুমতি সেতু আপনারা একটু সামনে গেলেই পাবেন। আর আমরা ডান দিকে চলে যাব, সেটি হচ্ছে ভাঙা বা ঢাকার পথ। আর এরপরে আমাদের হোটেল বিরতি। হোটেল সাম্পান হাইওয়েতে সবসময় এই বাসগুলো যাত্রা বিরতি দিয়ে থাকে, অর্থাৎ এই রুটের যে লাক্সারিয়াস বাসগুলো আছে সবই হোটেল সাম্পানে বিরতি দেয়। সাম্পানের খাবারের মান অতটা ভালো না হলেও এর পরিবেশ ভালো এবং ভালো জায়গা আছে। পরিবেশগত দিক বা হচ্ছে এর যে ক্লাস, তার আশপাশেও এই রুট এখনো পর্যন্ত ভালো মানের কোনো হোটেল গড়ে ওঠেনি, যার কারণে এর পথে চলাচলকারী সবগুলো বাসে সাম্পানে বিরতি দেয়। কিন্তু আমাদের বাস একটু ব্যতিক্রমী দেখালো, এবার সাম্পানে বিরতি দিল না। সাম্পানে বিরতি না দেওয়ার কারণ জানতে চাইলে তারা সামনে থাকা স্কাই ব্লু নামের একটি হোটেল আছে, যে হোটেলে SP গোল্ডেন লাইনের বাস বিরতি দেয়। এর আগের বার আমি একবার পেয়েছিলাম, ওই হোটেলে যাত্রা বিরতি দেবে যেটা জানালো। এই হচ্ছে সেই হোটেল। আমাদের বাসটা এখন সেই হোটেলে প্রবেশ করছে। স্কাই ব্লু, SP গোল্ডেন, এখানে এনার বাস দেখতে পাচ্ছি। সোহাগের নন AC কয়েকটা বাস আমি দেখেছি এখানে বিরতি দিচ্ছে। তবে এই হোটেলের পরিবেশ অতটা ভালো না, ওয়াশরুম থেকে শুরু করে কোনো কিছুর মানে অত ভালো না। এটা নিয়ে 2বার এই হোটেলে যাত্রা বিরতি খাবার খাইনি, যার কারণে খাবারের রিভিউ দিতে পারলাম না। হোটেল থেকে বের হচ্ছে আমাদের বাস। আমরা যখন এখান থেকে বের হই তখন 12:15 বাজে। 11:15 পর এই হোটেলে আমাদের বাসটি প্রবেশ করেছিল। আর এখন আধা ঘন্টা বিরতির পর বের হচ্ছে বাস। এই যখন অবস্থা, এখন ঢাকা যেতে ধরে নিচ্ছি কমপক্ষে দুপুর 1:30টার মতো বাজবে, তার আগে সম্ভব না, কারণ এখান থেকে ঘন্টা 1.5 মতো সময় লাগবে ঢাকা যেতে। যদি সেটাই হয় তাহলে আমি বলবো যে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগলো সাতক্ষীরা থেকে ঢাকা পর্যন্ত যেতে। স্বাভাবিক সময়ের তুলনায় একটু বেশি বলবো, 5 ঘন্টা অ্যাভারেজ লাগেই, 5.5 ঘন্টাও হয়। তবে মাঝে মাঝে 6 ঘন্টা লাগে না তা না। গাড়ি যখন একটু দেখে শুনে ধীরে সুস্থে বা স্লো চালানো হয় তখন এরকমটা লাগেই। এটা নিয়ে আমার কোনো কমপ্লেন বা কোনো কিছুই নেই। চালক পুরোটাই তার রিল্যাক্সের উপর গাড়ি চালাবেন, এটাই স্বাভাবিক। ভাঙা পার করে আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে। এখানে আমাদের গাড়ির গতি দেখতে পাচ্ছেন 100 ছুঁই গাড়ির কাটা। এই 100 ছুঁই কাটাতেও আমাদের গাড়ি খুব স্লো মনে হচ্ছে, কারণ আমি জুম করে রেখেছি, এই কারণে স্লো মনে হচ্ছে এখানে। আবার স্বাভাবিক অবস্থায় আনলে পরে তখন দেখবেন যে গাড়ি মোটামুটি ভালোই দৌড়াচ্ছে। মাওয়া এক্সপ্রেসে ওঠার পর আমাদের চালক 80 থেকে 100 এর মধ্যে গাড়ি চালাচ্ছেন। তার অ্যাভারেজ আমি বলবো 90 এরকমই ছিল।
কারণ এই রাস্তা গাড়ির চাপ কম, ঈদের পর ফাঁকা তুলনামূলক এমনিতে ফাঁকা থাকে, যেখানে 50,000-এর মতো গাড়ি চলার সক্ষমতা আছে সেখানে প্রায় 15,000-এর মতো গাড়ি চলে, যেটা প্রায় 1 বছর আগের সমীক্ষায় বলেছিল, বুয়েটের একটি গবেষণায় বলা হয়েছিল। আর এই কারণে এখানে সব যারাই গাড়ি চালান স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পারেন। অবশ্যই আছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা এখন ঢাকায়। আমি যে প্রেডিকশন করেছিলাম দুপুর প্রায় 1টার মতো বাজতে পারে, সেটাই হলো। আমরা যখন মেয়র হানিফ ফ্লাইওভারে উঠি তখন 1:15-এর মতো বাজে। এখান থেকে মালিবাগ পর্যন্ত যাব, মালিবাগে এই বাস যাবে আবদুল্লাপুর পর্যন্ত। সকাল 6:30টার যে বাস, এই বাস সরাসরি আবদুল্লাপুর যায়, আবার এই বাসটি সেখান থেকে ছেড়ে আসবে আবদুল্লাপুর থেকে সাতক্ষীরা বা সাতক্ষীরা থেকে আবদুল্লাপুর। এই পথে যারা চলাচল করেন উত্তরা, বাড্ডা, রামপুরা এদিকের যাত্রীদের জন্য বেশ সুবিধা হয়। আর আমরা যারা ধানমন্ডি বা এই দিকের যাত্রী আছে তাদেরকে মালিবাগে নেমে যেতে হবে। টোল প্লাজায় টোল দিয়ে আমাদের বাসটা এখন ঢাকার মধ্যে। রাস্তায় টুকটাক জ্যাম ছিল, সেগুলো কাটে আমরা এখন মালিবাগে কাউন্টারের সামনে আমাদের বাসটি প্লেস করে তারপর সব যাত্রীকে নামাই। এখন পর্যন্ত এই ছিল আমার ভ্রমণ অভিজ্ঞতা। আর মোটা দাগে যে প্রবলেমগুলো ছিল এগুলো তো আমি আগেই দেখিয়েছি, বলেছি সবই। বিশেষ করে সাতক্ষীরার যে কাউন্টার সম্পর্কে বলেছি, এই কাউন্টারটি অবস্থা খুব একটা ভালো না, সোহাগকে একটু নজর দিতে হবে। তাদের গাড়ির কন্ডিশন যে খুব একটা খারাপ তাও না, তবে সার্ভিসে নজর দিতে হবে সোহাগকে ওই পথে। এখনও পর্যন্ত বলি সবচেয়ে লাক্সারিয়াস বাস এই সোহাগেরই আছে, কিন্তু সার্ভিসটা যদি তারা ভালো না করতে পারে আর এর মধ্যে যদি নতুন কোনো কোম্পানি ওই পথে ঢুকে যায় ভালো গাড়ি নিয়ে, সেক্ষেত্রে সোহাগ মুখ থুপড়ে পড়বে, এটি বলার অপেক্ষা রাখে না। আর সবশেষ একটি কথাই বলি, এখানে এসে আপনারা অনেকে গালিগালাজ করেন না, কারণ আমি যা দেখাই অনেকটা চেষ্টা করি প্রমাণ সহ দেখানোর জন্য। এই ভিডিওতেও যা বলেছি মোটামুটি চেষ্টা করেছি সব কিছুরই প্রমাণ সহ দেখাতে বা রাখতে। বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, পারলে সোহাগকে বোঝান, সেটা সবচেয়ে ভালো হবে এবং সবচেয়ে কাজে দেবে।